আজ শুক্রবার। খুব ভোরেই ঘুম থেকে উঠেছিল নওমি। শাশুড়ির ঘরে ফজরের নামাজ আদায় করে ঘরে ফিরতে চোখে পড়ল ছোট্ট নিধি মেঝেতে মেঝেতে বসে নিজের মনে খেলছে। দৃশ্যটা দেখে বুকের ভেতর একটু স্বস্তি ফিরে এলো নওমির। গত রাতটা ছিল ভয়ঙ্কর। নিধি প্রচণ্ড জ্বরে সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। কখনো মাথার জলপট্টি, কখনো ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিয়েছে। ভোরের দিকে এসে জ্বরটা কিছুটা কমেছে বলে হয়তো এখন খেলতে পারছে। নমি এগিয়ে গিয়ে মেয়ের কপালে হাত রাখলো। গা এখনো হালকা গরম, তবে রাতের মতো নয়। এবার ওষুধটা এনে খাওয়ানো জরুরি। মাস শেষ হয়নি বলে টিউশনির টাকাটাও পায়নি এখনো, তাই ওষুধও আনা হয়নি। কিন্তু এভাবে কতক্ষণ? এখনই ওষুধ আনতে হবে। দেরি হলে যদি আবার জ্বরটা আসে তখন কি হবে? এইসব ভাবতে ভাবতে চোখ পড়ল বিছানার দিকে। রায়হান খাটে আছোয়া হয়ে ফোন টিপছে। নমি সাবধানে কাছে গিয়ে নরম গলা ডাকলো, নিধির বাবা শুনছো? নিধির জ্বরটা এখনো পুরোপুরি নামেনি। কিছু টাকা দাও না, ওর ওষুধটা এনে দেই। রায়হান কোনো উত্তর দিল না। নমি আবার একটু জোরে ডাকতেই বিরক্ত হয়ে নমির দিকে তাকালো সে। পর মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠে এসে নমির চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, দেখোস না আমি শুয়ে রয়েছি? সাত সকালে টাকা টাকা? যা, তোর বাপের বাড়ি থেকে নিয়ে আয়, আমার কাছে কিছু নাই। হঠাৎ চুলের টানে ব্যথায় কেঁপে উঠল নমি। চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়তে লাগলো। প্রতিবাদ করার শক্তিটুকুও নেই যা তার। সব কিছু নির্বাক হয়ে দেখছিল ছোট্ট নিধি। কিছু না বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। 1 মিনিটও কম সময়ের মধ্যে জাহানারা বেগমকে সাথে করে ঘরে ঢুকলো। ছেলের হাতে নওমির চুলের মুঠি থেকে জাহানারা বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। ঝাটকা দিয়ে নওমিকে ছড়িয়ে ছেলের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, তুই কি মানুষ না জানোয়ার? একটা অসুস্থ বাচ্চার সামনে মায়ের গায়ে হাত তুলিস? ও ওষুধের টাকা চাইছে আর তুই তার গায়ে হাত তুলছিস? সংসার চালানোর দায়িত্ব তো নাই। উল্টো যে মেয়েটা টিউশনি করে এই বাড়ি খরচ সামলায় তার উপরে অত্যাচার করিস। রায়হান যেন যোগ শুনল, তাই সে বিদ্রুপের হাসি হেসে বলল, টিউশনি? ওই গল্প আমারে শোনাইও না আম্মা। আমি সব জানি। ওই শাহজাহান সাহেবের বাসায় কেন যায়, কি করে যায়, সবই জানি। টিউশনির টাকা না, ওইটা অন্য টাকা। আমারে বোকা ভাবছো? বেশ্যাগের টাকা ওটা। কথাটা শুনে নমির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। অপমান আর অসহায়তার তার ঠোঁট কাঁপতে লাগলো। শুধু আজ নয়, প্রতিনিয়ত ওই মানুষটা অপমান করে ওকে। ওর চরিত্রে কালি লেপে দিয়েছে। জাহানারা বেগমও কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এমন নোংরা অভিযোগ নিজের ছেলের মুখে শুনে তার চোখে ঘৃণা আর হতাশা একসঙ্গে ফুটে উঠল। তিনি রাগ সামলাতে না পেরে সজোরে চড় মারলেন রায়হানের গালে। তাতে যেন আরও রেগে গেল রায়হান। সে গালে হাত বুলিয়ে রাগের চোখে বলল, শান্তি হয়েছে তোর? এটাই তো চাইছিলি তাই না? মন ভরছে? যদি ভরে তাহলে এবার যা, তোর নাগরের তলায় গিয়ে পড়ে থাক। তোর তো আবার যৌবনে জ্বালা বেশি। যা তো শাহজাহান লাঙের কাছে গিয়ে জ্বালা মেটা। কথাটা বলে রাগে ফুঁসতে ফুঁসতে দরজাটা জোরে ঠেলে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে অসহায় চোখে নমের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে আলমারির ভেতর থেকে একটি ছোট্ট টিনের বাক্সও বের করলেন। বহুদিন ধরে জমিয়ে রাখা কিছু টাকা ছিল সেখানে। টাকাগুলো এনে নমির হাতে গুছিয়ে দিয়ে মমতা ভরা গলায় বললেন, কাঁদিস না মা, কী আর করবি বল? কুলাঙ্গার একটা ছেলে জন্ম দিছি আমি। কতবার বলছি ওরে ছেড়ে দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। সংসার ছেড়ে কোথায় যাব আম্মা? বাবার বাড়ি? বাবা সারা জীবন শিক্ষকতা করে সম্মান নিয়ে বেঁচে আছেন। আমি যদি বাচ্চা নিয়ে ফিরে যাই, সমাজ কত কথা বলবে। বাবা সেগুলো সহ্য করতে পারবেন? একটু থেমে নিঃশ্বাস ফেলল সে। আর নিধিও তো ওর আব্বুকে খুব ভালোবাসে। মানুষটা যেমনই হোক, বাবাকে দেখলে ওর মুখে হাসি ফুটে ওঠে। আমি কিভাবে ওকে বাবার কাছ থেকে আলাদা করি? কিন্তু তাই বলে এভাবে কতদিন আর? কতদিন বাবার বাড়ি থেকে লুকাবি তুই? জানি না মা, শুধু আমি চাই না এই শেষ বয়সে এসে কেউ আমার জন্য বাবার দিকে আঙুল তুলুক। জাহানারা বেগম ধীরে ধীরে নমের মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখ, যা ভালো বুঝিস কর। আমি বুড়ো মানুষ আর কতদিনই বা বাঁচব। যাক সে সব কথা। যা, আগে নিজের ওষুধটা নিয়ে আয়। বাচ্চার সুস্থ হওয়াটা এখন সবচেয়ে জরুরি। নমি কিছু বলল না, শুধু নীরবে মাথা নাড়ল। ঠিক তখনই বিছের ওপর রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আফতাব হোসেন কল করেছেন। দ্রুত আঁচলে কোণা দিয়ে চোখের পানি মুছে নিল সে। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর ঠোঁটে কৃত্রিম হাসির আভাস এনে কলটি রিসিভ করলো। আসসালামু আলাইকুম বাবা। আম্মু, নুডলস খাবো, প্লিজ বানিয়ে দাও না প্লিজ।
শিহাবের কথাটা শেষ হতেই মিনি বেগম বিরক্ত চোখে তাকালেন ওর দিকে। সেই সময় বিদেশ থেকে ফোন করেছিলেন আরহার বাবা, আগামী মাসে দেশে ফিরবেন। কয়েক মাস আগে কিস্তিতে ঋণ নিয়ে ছোট্ট এক টুকরো জমি কিনেছেন। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে সেই সিদ্ধান্ত। এখন ফোনে বসে হিসাব করছেন আর কত টাকা কিস্তি পরিশোধ হয়েছে আর কত বাকি। এমন গুরুত্বপূর্ণ কথাবার্তার মাঝখানে শিহাব বারবার নুডলসের আবদার করতেই মিনি বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগের মাথায় হাতের কাছে থাকা স্টিলের গ্লাসটা ছুঁড়ে মারলেন তার দিকে। শিহাব সময় মতো হেরে যাওয়ায় গ্লাসটা শিহাবের গায়ে লাগলো না। ওর পাশ দিয়ে গিয়ে টাইলসের মেঝেতে পড়তে ঝনঝন শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আতঙ্কে কেঁপে উঠল শিহাব। মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না সে। ছোট্ট পায়ে দৌড়ে সোজা চলে গেল আরহার ঘরের দিকে। শিহাব দৌড়ে ঢুকলো আরহার ঘরে। মুখটা এখনও ভয়ে ফ্যাকাশে। আরহা পড়ছিল তখন। সে বইয়ের পাতায় চোখ রেখে বলল, কি হয়েছে? এমন দৌড়ে আসছিস কেন? শিহাব ঠোঁট ফুলিয়ে বলল, আম্মুকে নুডলস বানিয়ে দিতে বলেছিলাম, খুব রাগ করেছে, গ্লাসও ছুঁড়ে মারছে। আরহা একবার ছোট্ট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মুচকে হেসে বলল, আচ্ছা মন খারাপ করিস না, আমি বানিয়ে দিচ্ছি। শিহাবের মুখটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হুম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আরহা দুষ্টু হেসে বলল, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপু? আগে নুডলস বানায় তারপর বলবো, তবে রাখতে হবে কিন্তু, পরে কিন্তু পাল্টি খাবি না। এক মুহূর্ত দেরি না করে মাথা নাড়ল শিহাব। করবো, কথা দিলাম। দুই ভাই বোন একসঙ্গে রান্নাঘরে ঢুকে পড়ল। আরহা কিছুক্ষণের মধ্যেই গরম গরম নুডলস তৈরি করে। একটা প্লেটে শিহাবের জন্য নুডলস তুলে দিল। এরপর রান্নাঘরের ড্রয়ার থেকে একটা ছোট্ট খাবারের বক্স বের করে তাতেও অল্প কিছু নুডলস পরে ঢাকনা লাগিয়ে দিল। শিহাব অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই বক্সটা কার জন্য আপু? আরহা একটু ইতস্তত করে বলল, সেটাই তো তোর কাজের সঙ্গে সম্পর্কিত। সে দ্রুত নিজের ঘরে গিয়ে একটা কাগজ আর কলম নিয়ে এলো। তারপর আবার থেমে গেল। নিজের মনে বিড়বিড় করে বলল, না, আমার হাতের লেখা শেহজাদ ভাই চিনে ফেলবে। কিছুক্ষণ ভেবে শিহাবের দিকে তাকালো। ততক্ষণে শিহাবের খাওয়া হয়ে গেছে আর কাগজ আর কলম ওর দিকে বাড়িয়ে দিল। এটা ধর, আর এখন আমি যা বলবো সেটাই লিখবি। শিহাব কৌতূহলী হয়ে বলল, তারপর? তারপর এই নুডলসের বক্স আর চিঠিটা শেহজাদ ভাইয়ের কাছে পৌঁছে দেবে। তবে একটা কথা, একদম বলবি না যে আমি পাঠিয়েছি। তাহলে কি বলবো? বলবি ফেরার পথে একটা আপু তোর হাতে দিয়ে বলেছে শেহজাদকে দিয়ে দিও। এর বেশি কিছু জানিস না। ভেতরে কী আছে সেটাও জানিস না। শিহাব একটু অবাক হলেও মনে পড়ল সে তো আগেই কথা দিয়েছে। গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কথা দিলাম। আরহা মুচকি হেসে ছোট পায়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তাহলে শুরু কর, আমি বলে দিচ্ছি, তুই লিখে যা। প্রিয় ক্যাপ্টেন সাহেব, মনের আঙিনায় প্রেমের যে আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন তার উষ্ণতায় এখনও পুড়ে চলেছি আমি। গত রাত যেন কোনো সাধারণ রাত ছিল না, যখন আমার দেহের প্রতিটা ভাঁজে ভাঁজে আপনার বিচরণ হচ্ছিল। সে যেন ছিল স্বপ্নেরও অতীত এক মধুর অধ্যায়। মনে হচ্ছিল চাঁদের আলোয় আমাদের ভালোবাসার কাছে ম্লান হয়ে গেছে। আমি এখনও চোখ বুজলে অনুভব করি আপনার সেই স্নিগ্ধ উপস্থিতি। আপনার স্পর্শে আমার ভিতরে জেগে ওঠা হাজারো অনুভূতির ঢেউ। আমার সারা অঙ্গে আপনার বিচরণ উথাল পাতাল ঢেউ তুলে দিয়েছিল। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন যেন আপনাকেই খুঁজে বেড়াই ক্যাপ্টেন সাহেব। জানেন, আমি আজও জানালার ধারে বসে আছি, হৃদয়ের পেয়ারায় ভালোবাসার মধু ঠেলে। আপনার এই চন্দ্রবতী অপেক্ষায় আছে। আপনি কি আজও আসবেন, নাকি আবারও আমাকে আপনার স্মৃতির আলিঙ্গনে রাত কাটাতে হবে? আপনি যদি আজও নিশীথে ভ্রমর হন, তবে আমি আপনার প্রতীক্ষায় ফোটা এক ফুল হতে রাজি আছি ক্যাপ্টেন সাহেব। একবার শুধু এসে দেখুন না, আমার সমস্ত সুবাস, সমস্ত স্নেহ, সমস্ত ভালোবাসা শুধু আপনার জন্য সযত্নে তুলে রেখেছি। আপনার এই দাসী নয়, আপনার নিবেদিতা হয়ে সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। ইতি আপনার প্রেম, আপনার প্রিয় বাগানের একটি ফুল, চন্দ্রাবতী ওরফে চাঁদনি। চিঠিটা লেখা শেষ হতেই ঠোঁট টিপে হাসলো আরহা। চোখে মুখে দুষ্টুমি ঝিলিক। মনে মনে বলল, আজ ওই বদলোকটাকে একটু শিক্ষা দেওয়া যাবে। এই চিঠিটা পড়ে মাথা নিশ্চয়ই এলোমেলো হয়ে যাবে। দেখি তখন এত ভাব নিয়ে ঘোরে কীভাবে। এদিকে শিহাব পুরো চিঠিটা একবার পড়ে চোখ দুটো গোল করে বোনের দিকে তাকালো। আপু, এটা তুই সত্যি সত্যি শাহাদাত ভাইকে দিবি? হুম। আল্লাহ, ভাইয়া যদি জানতে পারে এসবে তুই, তখন কি হবে জানিস? আরহা নির্বিকার ভঙ্গিতে কাজ ঝাঁকালো। ঘোড়ার ডিম হবে। জানবে কীভাবে? এখানে কি আমার নাম ঠিকানা লেখা আছে? এটা কাল্পনিক নাম লিখেছি। শিহাব ইতস্তত করে বলল, তবু আপু, আমার খুব ভয় করছে।
যদি ধরা পড়ি আম্মু তো আমার পিঠে লাঠি ভেঙে ফেলবে। আর হাত 2 হাত গুটিয়ে ছোট ভাই সামনে দাঁড়ালো। আর যদি এখন তুই এটা নিয়ে না যাস তাহলে আম্মুর আগে আমি তোর ব্যবস্থা করব। শিহাব ভয়ে ঢোকে এলো। কী ব্যবস্থা? আবার মিউজিক বক্সে আর গান শুনতে দিব না, টিভিতে বসে খেলা দেখতে দিব না, বিকেলে বাইরে খেলতে যাওয়ার জন্য আম্মুকে যে আমি ম্যানেজ করি সেটাও আর কখনো করব না। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে যোগ করলো, এখন তুই নিজেকে ভেবে দেখ, একটা ছোট্ট কাজ করে দিবি নাকি এইসব সুবিধা একসঙ্গে হারাবি? শিহাব মুখটা কাচুমাচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা নিয়ে যাব, কিন্তু যদি কিছু হয় আমি কিন্তু বলবো তুই জোর করছিস। আরহা খিলখিল করে হেসে উঠল, কিছু হবে না, তুই শুধু আমার কথা মতো কাজটা করে আয়, বাকিটা আমি সামলে নেব। এখনই যেতে হবে? পরে গেলে হয় না আপু? আরহা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না এখনই, দেরি করা যাবে না। আর শোন খবরদার, মামা যেন তোকে না দেখে। চুপচাপ গিয়ে শুধু শেহজাদ ভাইয়ের হাতেই দিবি, অন্য কারো হাতে দিবি না। শিহাব অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল, আচ্ছা যাচ্ছি। আর মনে আছে তো কি বলবি? হ্যাঁ বলবো, ফেরার পথে একটা মেয়ে আমার হাতে দিয়ে বলেছে শেহজাদ ভাইয়াকে দিতে। এত বেশি কিছু আমি জানি না। সন্তুষ্ট হয়ে হাসলো আরহা। এই তো আমার ভালো ভাই, এখন যা। শিহাব নুডলসের ছোট্ট বক্স আর ভাঁজ করার চিঠিটা সাবধানে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার পর আরহা আর নিজের হাসিটা আটকে রাখতে পারল না। ঠোঁটের কোণে দুষ্ট এক হাসি ফুটে উঠল। মনে মনে কল্পনা করতে লাগলো, শেহজাদ যখন হঠাৎ করে চিঠিটা খুলে পড়বে তখন নিশ্চয়ই প্রথমে ভ্রু কুঁচকে যাবে, তারপর মুখের ভাব মুহূর্তে বদলে যাবে। হয়তো অবাক হয়ে চারপাশে তাকাবে। কে পাঠালো, কেন পাঠালো কিছু তো বুঝতে পারবে না। ভাবনার মনে আসতে আরহা আবার মুচকি হেসে ফেলল। এবার বুঝবেন ক্যাপ্টেন সাহেব, এই আহার পেছনে লাগার কি হয়। আমাকে মার খাওয়ানো তো, এবার বুঝবেন। 11টা বাজে। সকাল থেকে ড্রয়িং রুমের টেলিভিশনটা চলছে। সোফায় হেলান দিয়ে চুপচাপ খবর দেখছিলেন আফতাব হোসেন। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হলেও এখনও প্রতিদিনের খবর দেখা তার বহু বছরের অভ্যাস। টিভির পর্দায় তখন একটি হৃদয় বিদারক সংবাদ প্রচার হচ্ছে, স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু। বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন ওই নারী। প্রতিবেশীদের অভিযোগ, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সংবাদ পাঠিকার কণ্ঠে একের পর এক তথ্য ভেসে আসছে। পর্দা দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়া বাবা মা, বাড়ির সামনে মানুষের ভিড়, পুলিশের আনাগোনা। আফতাব হোসেন দীর্ঘশ্বাস ফেললেন, নিজের অজান্তেই বিড়বিড় করে বললেন, কোনো বাবা মা কি মেয়েকে এই পরিণতির জন্য বিয়ে দেয়? মানুষ এত নিষ্ঠুর হয় কীভাবে? ঠিক তখনই গেট খুলে ভেতরে ঢুকলো নমি, হাতে একটা ছোট্ট ব্যাগ, অন্য হাতে নিধির হাত ধরা হাত। ঘরে ঢুকে চোখ পড়ল টিভির পর্দায়। মুহূর্তের মধ্যে তার বুকটা ভেতরটা মোচড় দিয়ে উঠল। সংবাদে দেখানো মেয়েটার সঙ্গে নিজের জীবনটাকে যেন অদ্ভুতভাবে মিলিয়ে ফেলল সে। পার্থক্য শুধু একটাই, ওই মেয়েটা মারা গেছে আর সে এখনও বেঁচে আছে। তবে এই বেঁচে থাকাটাও কি সত্যি বেঁচে থাকা? প্রতিদিন অপমান, অবহেলা আর নির্যাতন সহ্য করে সে যেন ধীরে ধীরে জিন্দা লাশে পরিণত হয়েছে। চোখ দুটো অজান্তে ভিজে উঠল। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সিমরান। নবমীকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, আরে কে এসেছে দেখো, বাড়ির বড় গিন্নি আমার যে। সিমরানের ডাক শুনে তড়িঘড়ি করে বাস্তবে ফিরল নবমী। আঁচলের কোড়া দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেলল। মুখে জোর করে একটা হাসি ফুটিয়ে নিধিকে সিমরানের গলা দিয়ে বাবার দিকে এগিয়ে গেল। মেয়েকে দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল আফতাব হোসেনের। তিনি উঠে দাঁড়িয়ে নবমীকে বুকে জড়িয়ে ধরলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে স্নেহের চুমু এঁকে বললেন, এসেছিস মা? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। নবমী বাবার বুকের ভেতর মুখ লুকিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। এই বুকটাই তো ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু আজ ইচ্ছে করছিল সব খুলে বলে দে সে আর ভালো নেই, কিন্তু পারল না। নিজেকে শক্ত করে আবার সোজা হয়ে দাঁড়ালো। আফতাব হোসেন হেসে বললেন, কিরে মা, তুই একা এলি কেন? জামাই কোথায়? জামাই এলো না? আর তোর শাশুড়ি? প্রশ্নটা শুনে বুকটা ধক করে উঠল নবমীর। এক মুহূর্ত থেমে ঠোঁটে কষ্টের হাসি টেনে বলল, ওর একটু কাজ আছে বাবা, জানোই তো কত ব্যস্ত থাকে, কাজ শেষ করে আসবে। আর আমার শাশুড়ি বিকেলে আসবে বাবা। আফতাব হোসেন আর কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। এমন সময় দৌড়ে এসে নানা ভাইয়ের সামনে দাঁড়ালো ছোট্ট নিধি। 2 গাল ফুলিয়ে রাগী গলায় বলল, তুমি এত ভালো না নানা ভাই? আফতাব হোসেন হেসে বললেন, আরে আমি আবার কি করলাম? নিধি আরও গম্ভীর হয়ে বলল, তুমি প্রথমে আমাকে কোলে নাওনি, বাবাও পথা তুমিও পথা, খুব খারাপ তোমরা, খুব।
নাতনির মুখে এমন অভিযোগ শুনে হেসে ফেললেন। নমিকে ছেড়ে নিধিকে কোলে তুলে নিলেন। কোলে উঠতেই আবার গলাটা জড়িয়ে ধরে গালের টুপটাপ দুটো চুমু খেলো নিধি। তারপর শিশুসুলভ ভঙ্গিতে বলল, আমার দল হয়েছে নানা ভাই, আমার বাবা আম্মুকে মেরেছে, চুল ধরে মেরেছে। কথাটা শেষ হতেই যেন সময় থমকে গেল। মুহূর্তের মধ্যে আফতাব হোসেনের মুখের হাসি মিলিয়ে গেল। সিমরানের ঠোঁটের কোণে হাসিটা উধাও। এটা কি বলল নিধি? মেরেছে মানে? ঘরে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। নিধির কথায় নমের হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হলো বুকের ভেতর কেউ যেন ছুরি মারল। সে জানে এই মুহূর্তে যদি বাবার মনে সন্দেহ ঢুকে যায় তাহলে সব কিছু শেষ। তার কাছে রায়হান যেমনই হোক, বাবার কাছে এখনও সে আদর্শ জামাই। এবারের কেউ জানে না রায়হানের বিষয়ে। নমি কোনোভাবে চায় না নিজের সংসারের অপমান বাবার ঘরে গিয়ে ছড়িয়ে পড়ুক। আফতাব হোসেন ধীরে ধীরে নাতনিকে কোলে রেখে প্রশ্নবোধক দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। কণ্ঠটা আগের তুলনায় অনেক গম্ভীর। নিধি এটা কি বলল রেমা? বাবা আম্মুকে মেরেছে মানে কি? বাবার চোখের দিকে তাকাতে পারছিল না নমি। তবু নিজেকে স্বাভাবিক দেখানোর প্রাণপণ চেষ্টা করে জোর করে হেসে ফেলল। আরে বাবা, ও তো ছোট মানুষ, কি বলতে কি বলেছে। আসলে গতকাল বাথরুমে পিছলে গিয়ে মাথায় একটু লেগেছিল, তখন রায়হান বরফ দিয়ে সেঁক দিচ্ছিল, ব্যথায় আমি একটু কেঁদে ফেলেছিলাম। একটু থেমে আবার বলল, আর ও সেটাই দেখে ভেবেছে বাবা বুঝি আম্মুকে মারছে। ছোট বাচ্চারা তো সব কিছু ঠিকমতো বুঝতে পারে না। কথাগুলো বললেও নিজের কণ্ঠের কাঁপুনি সে লুকোতে পারল না। আফতাব হোসেন কিছুক্ষণ চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। 40 বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্রছাত্রীর মুখ দেখে সত্য মিথ্যা বোঝার চেষ্টা করেছেন তিনি। আজ নিজের মেয়ের হাসিটাও যেন বড় বেশি সাজানো লাগছে। কিন্তু আর কিছু জিজ্ঞেস করলেন না তিনি। বুকের ভেতর অজানা এক অস্বস্তি নিঃশব্দে শেকড় গাঁথতে শুরু করলো। নমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। বাবার চোখের দিকে আর তাকানোর সাহস হলো না তার। জোর করে একটা হাসি ফুটিয়ে বলল, মা একা রান্নাঘরে কাজ করছে, আমি একটু দেখি বাবা। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল সে। আফতাব হোসেন কিছুক্ষণ চুপচাপ মেয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। কেন যেন আজ নবমীর প্রতিটি আচরণই তার কাছে অস্বাভাবিক লাগছে। হাসছে, কথা বলছে, তবু কোথাও যেন প্রাণ নেই। ঠিক তখনই সদর দরজার সামনে ছোট্ট একটা ছায়া পড়ল। বুকের সঙ্গে একটা ছোট্ট খাবারের বক্স চেপে ধরে ভয়ে ভয়ে ঘরে ঢুকলো শিহাব। দরজার কাছে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল সে। শেহজাদ ভাইয়া কোথায়? ড্রয়িং রুমে শুধু আফতাব হোসেন বসে আছেন, কিন্তু শেহজাদের কোনো দেখা নেই। আরহার কথা মনে পড়তেই বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। খবরদার মামা যেন না দেখে, সোজা শেহজাদ ভাইয়ের হাতে দেবে। শিহাব নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবলো, হয়তো শেহজাদ উপরের ঘরেই আছেন। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ, এই শিহাব, এদিকে আয় তো। ডাকটা শুনে থমকে গেল সে। মনে হলো বুকের ভেতরের হৃৎপিণ্ডটা বুঝি গলা দিয়ে বেরিয়ে আসবে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আফতাব হোসেন চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছেন। উপায় না দেখে ছোট ছোট পা ফেলে সামনে এসে দাঁড়ালো শিহাব। আফতাব হোসেন মৃদু হেসে বললেন, কিরে, এমন চুপি চুপি কোথায় যাচ্ছিস? শিহাব মাথা নিচু করে বিড়বিড় করলো, কোথাও না। এবার আফতাব হোসেনের চোখ গিয়ে পড়লো ওর হাতে ধরা জিনিস দুটোর দিকে। হাতে এগুলো কি? শিহাব ইতস্তত করে নুডলসের বক্সটা একটু উপরে তুললো। নুডলস? অন্য হাতে কি? শিহাব চমকে উঠল। এতক্ষণ পকেটের ভেতরে লুকিয়ে রাখা ভাঁজ করা কাগজটা কখন যে হাতে নিয়েছে সে নিজে খেয়াল করেনি। কাপা গলায় বলল, একটা চিঠি। আফতাব হোসেনের ভ্রু কুঁচকে গেল। কার চিঠি? জানি না। জানিস না মানে? শিহাব শুকনো ঢোক গিলে বলল, ফেরার সময় একটা মেয়ে আমার হাতে দিয়ে বলেছে শেহজাদ ভাইয়ার হাতে দিতে। মেয়ে? কোন মেয়ে রে, চিনিস তাকে? না। আফতাব হোসেন এবার পুরোপুরি সোজা হয়ে বসলেন। অচেনা একটা মেয়ে তার ছেলের নামে চিঠি পাঠিয়েছে। বিষয়টা অস্বাভাবিক লাগলো তার। শান্ত গলায় বললেন, চিঠিটা আমাকে দাও। শিহাব সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমি শেহজাদ ভাইয়ের হাতেই দেব। আমি ওর বাবা, আগে আমি দেখব। না, আমাকে ওইভাবেই দিতে বলেছে। আফতাব হোসেনের কণ্ঠ এবার একটু কঠোর হলো। শিহাব, চিঠিটা দাও। শিহাব অসহায় চোখে একবার সিঁড়ির দিকে তাকালো। যদি এখনই শেহজাদ ভাইয়া নেমে আসতেন, কিন্তু কেউ এলো না। শেষ পর্যন্ত ভয়ে ভয়ে কাপা হাতের চিঠিটা এগিয়ে দিল সে। আফতাব হোসেন চিঠিটা হাতে নিয়ে ধীরে ধীরে ভাঁজ করলেন। তারপর চশমাটা ঠিক করে প্রথম লাইন থেকে পড়া শুরু করলেন। আফতাব হোসেন চিঠিটা প্রথম লাইন পড়ে হঠাৎই থেমে গেলেন। চশমার কাচের ওপর দিয়ে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। না, এটা ঠিক হচ্ছে না। ছেলেটা তার নিজের সন্তান, তবু এই চিঠিটা তো তার ব্যক্তিগত।
ওনার ব্যক্তিগত জিনিস এভাবে পড়ার শিক্ষা তিনি কখনোই পাননি। 40 বছরের শিক্ষকতা জীবনে ছাত্রদেরও সবসময় শিখিয়েছেন বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি। তিনি আস্তে করে চিঠিটা আবার আগের মতো ভাঁজ করে ফেললেন, মৃদু স্বরে বললেন, না, এটা আমার পড়া উচিত না। ও আমার ছেলে হলেও এটা ওর ব্যক্তিগত বিষয়। ওনের ব্যক্তিগত চিঠি পড়ার অধিকার আমার নেই। কথাটা বলে তিনি শিহাবের দিকে চিঠিটা বাড়িয়ে দিয়ে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তেই মামা এমন একটা আত্মচিৎকারে পুরো বাড়িটা যেন কাঁপিয়ে দিল। আফতাব হোসেন চমকে উঠে দ্রুত সদর দরজার দিকে তাকালেন। দেখলেন দরজার চৌকাঠ আঁকড়ে দাঁড়িয়ে আছে আরহা। মেয়েটার দিকে একবার তাকিয়েই তার বুকটা ধপ করে উঠল। এ কেমন অবস্থা হয়েছে ওর? মুখটা একেবারে সাদা হয়ে গেছে, ঠোঁটের রক্তিম আভাটুকুও নেই, কপাল জোরে চিকচিক করছে ঘামের বিন্দু। বুকটা এত দ্রুত উঠানামা করছে যে প্রতিটি নিঃশ্বাস নিতে তাকে যুদ্ধ করতে হচ্ছে। এলোমেলো চুলগুলো মুখের ওপর লেপ্টে আছে, আর চোখ দুটো অস্বাভাবিক রকম বিস্ফোরিত। ঠিক তখনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল শেহজাদ। ড্রয়িং রুমে সবার দৃষ্টি একদিকে নিবদ্ধ দেখে সেও স্বাভাবিকভাবে দরজার দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে আরহার অবস্থা দেখে পড়তে তার কপাল কুঁচকে গেল। আরহা, এমন হাঁপাচ্ছিস কেন? ওর আবার কি হলো? মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন প্রাণপণে কারো হাত থেকে পালিয়ে এসেছে। শেহজাদ আর আফতাব হোসেন একবার একে অপরের দিকে তাকালেন, দুজনের চোখে এক প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই আরহা। দরজার পাল্লা শক্ত করে ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে সে। মনে হচ্ছে হাতটা ছেড়ে দিলে মাটিতে লুটিয়ে পড়বে। আর তার আর দৃষ্টি ধীরে ধীরে ঘুরে এসে স্থির হলো শেহজাদের মুখে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে, ঠোঁট কাঁপছে। অনেক কষ্টে নিঃশ্বাস টেনে ফিসফিস করে বলল, শেহজাদ ভাই। শব্দগুলো যেন গলা থেকে বেরোতে চাইছিল না, তবুও জোর করে নামটা উচ্চারণ করে আরহার শরীরটা দুলে উঠল। দুই পা সামনে বাড়াতে গিয়েও পারল না। পর মুহূর্তে ধপ করে সদর দরজার ঠিক সামনে নিথর হয়ে লুটিয়ে পড়ল সে। মুহূর্তের জন্য যেন পুরো বাড়িটা নিশ্চুপ হয়ে গেল। কেউ নড়ল না, কেউ যেন বুঝতেই পারল না ঠিক কী ঘটল। সবাই কেমন হতবিহ্বল চোখে তাকিয়ে আছে সদর দরজায় লুটিয়ে পড়া আরহার দিকে। সবচেয়ে আগে হুঁশ ফিরল শেহজাদের। এতক্ষণ বুঝতে না পারলেও যখন সবটা বুঝলো, তখন যেন তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের সামনে আরহার নিতর দেহটা পড়ে থাকতে দেখে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে। আরও চিৎকার করতে করতে প্রায় দৌড়ে গেল সে। এক মুহূর্ত দেরি না করে মেঝেতে হাত উগড়ে বসে এক ঝটকায় আরহার নিস্তেজ শরীরটা নিজের বাহুর মধ্যে তুলে নিল। আরু, আরু, কি হলো তোর? এই আরু। শেহজাদের কণ্ঠ কাঁপছে, হাত দুটো কাঁপছে। আতঙ্কে বুকের ভেতরটা যেন জমে পাথর বরফ হয়ে গেছে। সে বারবার আরহার গালে আলতো চাপড় দিতে লাগলো। আরু, শুনতে পাচ্ছিস? আমার দিকে তাকা প্লিজ, পাখিরে একবার তাকা। কি রে আরু? কিন্তু কোনো সাড়া নেই। আরহার চোখ দুটো বন্ধ, মুখটা নিস্তেজ। শ্বাস নিচ্ছে কিনা সেটাও যেন বুঝতে পারছে না শেহজাদ।